বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ও কলকাতার নিবেদন গল্প প্রতিভু, রচনা নরেন্দ্রনাথ মিত্র। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অনিমেষ দে, মৌমিতা নন্দী, রুনা দে, সায়ন্তনী মণ্ডল, কৌশিক পাত্র, সুব্রত চক্রবর্তী, সুদীপ রঞ্জন সাহা। গল্প পাঠে অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়। আবহে শুভ্র সেনগুপ্ত। শব্দগ্রহণ এবং সম্পাদনা কৌশিক সোম, ধুন স্টুডিও। গল্প প্রতিভু। বিয়ের পর দ্বিতীয়বার শ্বশুরবাড়িতে বেড়াতে এসে ইজি চেয়ারে আয়েশ করে শুয়ে স্ত্রীর ছবির অ্যালবামটা উল্টে পাল্টে দেখছিল শুভেন্দু। হাতে কোনো কাজ ছিল না, ঘরে কোনো লোকও ছিল না, শুধু তারা দুজনে, শুধু সে আর সেবা। শ্বশুরমশাই এখনো অফিস থেকে ফেরেননি, সন্ধ্যার আগে ফিরবেনও না। শাশুড়ি রান্নাঘরে জলখাবার তৈরিতে ব্যস্ত। 9-10 বছরের শাড়ি রেবা কখনো পান জোগাচ্ছে, কখনো সিগারেট, কখনো চা। শুভেন্দু এক মুহূর্তও তাকে ঘরে থাকতে দিচ্ছে না। সে ঘরে থাকলে সেবাকে মাঝে মাঝে ছোঁয়া যায় না, যখন তখন যা তা কথা বলা যায় না। ওর নরম সুন্দর তুলতুলে হাতখানাকে তুলে নিয়েও যায় না নিজের হাতে। রেবা ঘরে থাকলে অনেক অসুবিধে। স্বামীর চালাকি বুঝতে পেরে সেবা একটু হেসে বলল, তুমি বড় নিষ্ঠুর। রেবার উপরে তোমার মোটেই দয়া মায়া নেই। শোনো, আরো 4-5 বছর পরে যখন ওর সম্বন্ধেও আমার দয়া মায়া জন্মাবে, হৃদয় আর উদার হবে, তখন হে হৃদয়েশ্বরী, তোমার নির্দয়তার যে সীমা থাকবে না। ছাড়ো, তুমি বড় দুষ্ট। শুভেন্দু মৃদু হেসে অ্যালবামের দিকে চোখ ফেরালো। কত রকমের কত ফটোই যে কিশোর বয়স থেকে সেবা তার অ্যালবামে জড়ো করেছে তার ঠিক নেই। আরে এইটা কে? কে আবার? আমি। আমার বছর 3-এর ছবি এটা। ও বাবা, এটা তো বোঝাই যাচ্ছে না। হ্যাঁ। আর এই ছবিটাতে এরা সব কারা? এইটা, আচ্ছা, এটা বাদিক থেকে এ দেখো রাঙা পিসি। ও, এটা ছোট কাকা। হ্যাঁ হ্যাঁ, দেখেছিলাম তো, বিয়েতে এসেছিলেন। এ হচ্ছে দাদু, এখন নেই। ও, ঠাকুমা, এটা দাদা। ও হ্যাঁ। আর এই মা, বাবা, আর এটা আমি। আর এই ছবিটা? এইটা দেখো, এটা আমাদের স্কুল পিকনিক। স্কুল পিকনিক? হ্যাঁ, ক্লাস 6 হবে। এটা আমি, এটা শিপ্রা, আর ও মনে হচ্ছে সুমিতা, মনে হচ্ছে। হ্যাঁ, সুমিতা। এ হচ্ছে কাজল, আর এ হচ্ছে সীমা। বাহ বাহ, সব জমিয়ে রেখেছো দেখছি। হ্যাঁ, আর এই ছবিগুলো দেখো, খুব সুন্দর। এইগুলো হ্যাঁ সত্যি খুব সুন্দর। এ তো দেখছি সমুদ্র, সূর্যাস্ত। হ্যাঁ হ্যাঁ, এটা পুরী বোধহয়। হ্যাঁ, পুরী। আর এইটা তো দার্জিলিং, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা তো দার্জিলিং। বরফ ঢাকা সাদা কাঞ্চনজঙ্ঘা, পুরো দেখো কি সুন্দর। কে তুলেছে? সব দাদার তোলা। আমি শুধু সব যত্ন করে রেখেছি। ও, সুপ্রিয়? হ্যাঁ। বাহ, ও তো দারুণ ছবি তোলে। খুব সুন্দর ছবি তোলে। শিউড়ি কলেজে প্রফেসরি করে সুপ্রিয়। সস্ত্রীক সেখানেই থাকে, ছুটি ছাটায় আসে কলকাতায়। সেবার বিয়েতে সপ্তাহখানেকের জন্য এসেছিল। তার সঙ্গে আলাপ পরিচয় হয়েছে শুভেন্দুর। উল্টাতে অ্যালবামের একেবারে শেষ পাতায় চলে এলো শুভেন্দু। তারপর হঠাৎ বলে উঠল, বাহ, চমৎকার ছবিখানা তো। এটা কার ফটো? 23-24 বছরের একটি পরম রূপবান যুবকের প্রতিকৃতি। বেশ লম্বা চেহারা, মাথায় ঘন কালো চুল, একটু যেন কোঁকড়ানো, সুন্দর প্রশস্ত কপাল, টানা টানা বড় বড় চোখ, দীর্ঘ সুগঠিত নাক, পাতলা ঘনবদ্ধ দুটি ঠোঁট, কোমল চিবুক, গায়ে সাদা টুইলের শার্ট। বুকের ওপর দুখানি হাত আড়াআড়িভাবে রেখে সামনের দিকে স্মিত মুখে তাকিয়ে রয়েছে যুবকটি, যেন মুগ্ধ বিস্ময়ে চেয়ে দেখছে রূপময়ী পৃথিবীকে। দেখে খুশি হয়েছে,
শুভেন্দুও খুশি হলো, ছবি থেকে চোখ না ফিরিয়েই বলল, ভারী সুন্দর। তোমার অ্যালবামে যত ছবি দেখলাম না, তার মধ্যে এই ছবিটাই সব থেকে সুন্দর। আসলে তুলনা করলে দেখা যাবে যে মেয়েদের চেয়ে না পুরুষদেরই রূপ পৃথিবীতে বেশি, কারণ তার রূপের মধ্যে একটা রহস্য আছে। আচ্ছা, এটা কে? ওটা ওটা কেউ না, ছবিটা দাও আমাকে। মানে কেউ না মানে কি? পরিষ্কার দেখতে পাচ্ছি একজন ভদ্রলোক থিয়েটারের হিরো সেজে দাঁড়িয়ে আছে। এ কে? কেউ না বলছি তো। তোমার কোনো আত্মীয়? না। মাস্তুত পিস্তুত কোনো ভাই? আরে না। তবে কোনো বন্ধু? আগে দাদার বন্ধু ছিল, তারপর তোমার? না, তাও না। তবে এই লোকটা কে? সে অন্য একদিন বলবো, আরেক সময় বলি। না না না, অন্য সময় নয়, এখনই আমি শুনতে চাই। সবটা খুলে বলো দেখি আমায়। গোপন করলে কিন্তু ফল খারাপ হবে। শাসনের সুর ফুটে উঠল শুভেন্দুর গলায়। সেবা তবুও চুপ করে রইল। খাবারের থালা নিয়ে শাশুড়ি সরোজিনী ঘরে ঢুকলেন। রেবা, জলের গ্লাসটা নিয়ে আয় তো মা। না বাবা, এই একটু টিফিন করে নাও। টিফিন? না মা, আপনি না বরং এগুলো এখন নিয়ে যান, আমার একটুও খিদে নেই। ও মা, কেন? তা বললে হয়? আরে বেশি কিছু করিনি বাবা, এই খাঁটি ঘিয়ে ভাজা অল্প লুচি, সিঙাড়া, ডিমের হালুয়া আর এই কয়েকটা মিষ্টি। কই রে রেবা, জলটা রেখে চাটা নিয়ে আয় তো মা। না না, বললাম তো আমি একটুও খেতে পারবো না, আমার না মাথাটা খুব ধরে গেছে। অনেক অনুরোধ উপরোধের পর যদি বা কিছু মুখে তুলল, ভারী বিস্বাদ লাগলো খাবারগুলি। সুবাসিত চায়ের পেয়ালা ঠোঁটে একবার ছুঁয়েই তাড়াতাড়ি রেখে দিল টেবিলের ওপর। পৃথিবীর সব কিছু কটু স্বাদে ভরে গেছে। সরোজিনী বললেন, হলো কি তোমার? বললাম তো মাথাটা ধরেছে। আরে হলো কি তোমাদের? কিছু হয়নি মা, বলছে তো মাথা ধরেছে। সন্ধ্যার শোতে শালিকা আর স্ত্রীকে নিয়ে সিনেমায় যাওয়ার কথা ছিল শুভেন্দুর। সে প্রোগ্রামও বাতিল হলো। একা একা বেড়াতে বেরোলো গড়ের মাঠের দিকে। তাও ভালো লাগলো না। ভাবল সেবাকে রেখে ফিরে যায় নিজেদের শ্যামবাজারের বাড়িতে। তাও পারল না। বুক পকেট থেকে অজ্ঞাতনামা সেই সুপুরুষ যুবকটির ফটো ঘুরিয়ে ফিরিয়ে বারবার করে দেখল, বারবার রেখে দিল পকেটে। শুভেন্দুর বুঝতে আর কিছু বাকি নেই। সেবা বলবে আর কি? বলবার তার আছেই বাকি। শুভেন্দুর মনে পড়ল সেবার সঙ্গে যখন তার বিয়ের কথাবার্তা চলছে, শুভেন্দুর দুঃসম্পর্কের এক আত্মীয় তাকে নিষেধ করেছিল। মেয়েটির সম্বন্ধে নানা রকম কানা ঘোষণাকে তিনি ওদের পাড়া থেকে শুনে এসেছেন, কিন্তু শুভেন্দু গ্রাহ্য করেনি। অবিবাহিতা সুন্দরী মেয়েদের সম্বন্ধে মাঝে মাঝে ওরকম মিথ্যে অপবাদ রটে। শুভেন্দু নিজে দেখে ওকে পছন্দ করেছে। ওর গলায় রবীন্দ্রসঙ্গীত শুনে মুগ্ধ হয়েছে। আইএ পর্যন্ত পড়েছে সেবা। বিয়ের পর ওকে বিয়ে পাশ করিয়ে নেওয়ার কথা মনে মনে ভেবেছে, কিন্তু এখন সব ভাবনা গুলিয়ে গেল। মনে অনুতাপ হলো কেন সেই আত্মীয়ের কথা তখন শুনল না। সেই সুপুরুষ যুবকটির ছবিখানা বুক পকেটের ভেতরে থেকে এই সমস্ত বুকটাকে যেন জ্বালিয়ে দিতে লাগলো। এখন ছবিখানাকে তত সুন্দর মনে হলো না। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে গিয়ে অনেক খুঁত বেরোলো, অনেক ত্রুটি বেরোলো। লোকটির চোখে মুখে পরিষ্কার লামপট্টের ছাপ দেখতে পেল শুভেন্দু। তবু ফিরে এলো শ্বশুর বাড়িতে। হরিপ্রসাদ তখন সকালের কাগজ রাত্রে খুলে বসেছেন। আরে শুভেন্দু, ফিরলে নাকি? এসো এসো, এদিকে এসো বাবা। এই দেখো না, সারাদিন অফিসের ঝামেলায় খবরের কাগজটা যে একটু দেখব সে সময় পাই না, তাই অগত্যা একটু। হ্যাঁ জানি তো আপনার খুবই ব্যস্ততা। তবে কি বাবা, এই সারাদিন খাটাখাটনির পরে এখন একটু বিশ্রাম নিলে ভালো হতো না? আর বিশ্রাম? রাজ্যে যা সব দেখছি, সত্যি বেঁচে থাকতে আর কত কি না দেখব। আর এই রাজনীতি করে করে রাজ্য দেশ রসাতলে গেল।
হ্যাঁ, তা যা বলেছেন। তবে বাবা বলছিলাম যে আমি একটু উঠি। হ্যাঁ, আমার না বড্ড মাথাটা ধরেছে। আপনি পেপার দেখুন। ওহো, তাই নাকি? আচ্ছা, যাও যাও যাও, তুমি গিয়ে একটু রেস্ট নাও। রাত্রেও পঞ্চব্যঞ্জনের ভাতের থালা সামনে এগিয়ে দিলেন সরোজিনী। এই রেশনের দিনে রাত্রে ভাতের থালা দিতে পারা সহজসাধ্য নয়। পঞ্চব্যঞ্জনের আয়োজনও অবস্থায় কুলোয় না। তবু শুভেন্দু প্রায় কিছুই খেল না, সব ফেলে রেখে উঠে এলো। শ্বশুর শাশুড়ি বিমূঢ় বিস্ময়ে চুপ করে রইলেন। এত যে বকবক করে রেবা, সেও যেন কথা ভুলে গেছে। ধারে কাছে সেবার দেখা মিলল না। সাড়া মিলল রাত্রে। নেটের মশারির মধ্যে স্বামীকে ঘুমন্ত ভেবে সে যখন দৌড়ে খিল দিয়ে সুইচ অফ করে বিছানায় ঢুকতে যাবে, শুভেন্দু তড়াক করে লাফিয়ে উঠল। দাঁড়াও, আগে আমাকে সব খুলে বলো, তারপর এখানে আসবে। এখনই? আজই সব শুনতে চাও? আজই, এখনই। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আমি আর কোনো দেরি করতে চাই না। আচ্ছা। মশারির খানিকটা তুলে খাটের ওপর পা ঝুলিয়ে বসল শুভেন্দু। বসে সিগারেট ধরালো, আর তার পায়ের কাছে ইজি চেয়ারটা টেনে নিয়ে বসল সেবা। হেলান দিয়ে আয়েশ করে নয়, সোজা হয়ে বসল। তারপর ধীরে ধীরে স্বামীর কাছে সেই অজ্ঞাতনামা রূপবান যুবকের পরিচয় উদ্ঘাটন করতে লাগল। আমরা তখন চেতলায় থাকতাম। প্রভাবতী গার্লস হাই স্কুল আছে না, ওইখানে পড়তাম, ফার্স্ট ক্লাস। কতই আর বয়স হবে, 15-16 হবে। কিন্তু একটু আমার বাড়ন্ত গরম ছিল বলে লোকে একটু বেশিই আন্দাজ করত। স্কুলটা বাড়ি থেকে বেশ একটু দূরেই ছিল আমার, মিনিট 10-15 প্রায় হাঁটতে হতো। পথটাকে একটু ছোট করবার জন্য আমি একটা গলির ভেতর দিয়ে যেতাম। একটা পোড়ো বাগান বাড়ির ভেতর দিয়ে পানা ঢাকা মজা পুকুরের পাশ দিয়ে গিয়ে পড়তো বড় রাস্তায়। স্কুল ছিল সকালে। ফার্স্ট বেঞ্চে নিজের জায়গাটি সবার আগে গিয়ে বসবার জন্যে সেবা একটু আগে আগেই বেরিয়ে পড়ত। খুব ভোরে উঠতে তার ভালো লাগতো, রাস্তায় একা একা হাঁটতে ভালো লাগতো। পথে কারোর সঙ্গে দেখাশোনা হয়ে যায় তা সে চাইত না। ছেলেবেলা থেকেই তার এমন একটা কুনো স্বভাব ছিল। কি ছেলে কি মেয়ে কারোর সঙ্গে সে তেমন মিশত না, আলাপ পরিচয় করত না। শুধু বই নিয়ে থাকতে ভালোবাসত। কেবল পাঠ্য বই নয়, নাটক নভেলের সংখ্যাও তার মধ্যে বেশ থাকত। ক্লাসের মেয়েদের মধ্যে কেউ কেউ বলতো অহংকারী, কেউ বলতো দেমাকি। একদিন সে সদ্য শেষ করা একখানা নোভেলের তরুণ নায়কের কথা ভাবতে ভাবতে স্কুলের পথে হেঁটে চলেছে। হঠাৎ পেছন থেকে কে যেন ডাকল, ও খুকি, খুকি, এই শোনো। আমাকে বললেন? হ্যাঁ। ও। বেড়াবার ছড়ি হাতে এক বুড়ো ভদ্রলোক, মাথায় অর্ধেক টাক, বাকি অর্ধেকে কাঁচা পাকা চুল, মুখখানা নিখুঁত কামানো, তবু কোঁচকানো চামড়াটা বেশ চোখে পড়ে। গায়ে সাদা আদ্দির পাঞ্জাবি, ফুলকোচা পায়ের পামশু পর্যন্ত লুটিয়ে পড়েছে। ভদ্রলোক বেশ শৌখিন, কিন্তু বয়স বছর 60-65 কম হবে না। কাহিনীর মাঝখানে শুভেন্দু বাধা দিয়ে বলল, আরে ধ্যাৎ, এসব বুড়োর কথা কে শুনতে চেয়েছে? আহা, শোনোই না। আচ্ছা বলো। ভদ্রলোক ততক্ষণে সেবার পাশে এসে দাঁড়িয়েছেন। সেবার দিকে একটা লাল রঙের পেন্সিল এগিয়ে দিয়ে বললেন, খুকি, এই পেন্সিলটা কি তোমার খুকি? এই রাস্তায় পড়েছিল। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমারই, কিন্তু আমার নাম খুকি নয়। আর আমাকে কেউ খুকি বলে ডাকুক, আমি সেটা পছন্দও করি না। তাই নাকি? দেখো, কোনো কিশোরী মেয়েকে খুকি বলতে আমারও যে ইচ্ছা করে তা নয়, কিন্তু তোমার নাম তো আমি জানি নে। নাম কি তোমার? আমার নাম সেবা সেন। ও বাহ, তোমার মতোই সুন্দর তোমার নাম, আর বেশ অনুপ্রাসও রয়েছে। জানো তো, আমিও অনুপ্রাস থেকে একেবারে বঞ্চিত নই। আচ্ছা। হ্যাঁ, আমার নাম আদিত্য দে। বাহ, আপনার নামটাও তো বেশ ভালো। বলেই স্কুলের দিকে পা বাড়ালো সেবা। তারপর থেকে রোজই প্রায় একই জায়গায় আদিত্যবাবুর সঙ্গে দেখা হতে লাগলো সেবার। এর মধ্যে অস্বাভাবিক কিছু দেখতে পেল না সে। আদিত্যবাবু রোজ ভোরে এই পথে বেড়াতে বেরোন, সেবাও স্কুলে যায়, দেখা হওয়াটাই স্বাভাবিক।
কোনো সংকোচের কারণও খুঁজে পেল না, কারণ আদিত্যবাবুকে অনেকটা তার দাদুর মতো দেখতে। বয়সও তার মতোই, কি তার চেয়েও বেশি। দাদু থাকেন এলাহাবাদে, 9 মাসে 6 মাসে একবার আসেন, 2-4 দিনের বেশি থাকতে পারেন না। যে কদিন থাকেন নাতি নাতনিকে নিয়ে খুব আনন্দ আহ্লাদ করেন। তার সময়ের পরিমাণটা এতই অল্প যে তাতে সেবার স্বাদ মেটে না, মন ভরে না। স্কুলের পথে নিত্যকর একটা দাদুকে পেয়ে সেবার বেশ ভালোই লাগতে লাগলো। আদিত্যবাবু অনেকটা পথ সেবাকে আজকাল এগিয়ে দিয়ে আসেন। সেবা আগে আগে যায়, আর পেছনে পেছনে নানা রকম শ্লোকের গুঞ্জন ধ্বনি, যেন মৌমাছির ঝাঁক গুনগুন করছে। সে গুনগুনানি কখনো ইংরেজি ছন্দের, কখনো বাংলা, কখনো সংস্কৃতের। লাল পেন্সিলটা রোজ পড়ে যায় না সেবার, কিন্তু রোজই কিছু না কিছু ফুল সেবাকে তার হাত থেকে নিতে হয়। সে ফুলের রং কোনোদিন লাল, কোনোদিন নীল, কোনোদিন হলদে। সংখ্যায় বেশি নয়, অনায়াসে খোঁপায় গুজে রাখা যায়। সহপাঠিনী শিপ্রা তা দেখে প্রায় জিজ্ঞেস করে, এই এত ফুল রোজ রোজ তুই কোথা থেকে পাস বলতো? কোথায় আবার পাবো, লাভার এসে দিয়ে যায়, বুঝলি। সে কি বলিস কি? তলে তলে এত? তা নিজের হাতে ফুলগুলো খোঁপায় গুঁজে দেয় নাকি? তো নিজের হাতে দেবেন না তো কি তোর বাড়িতে গিয়ে হাত ধার করে আনবে? ইস, দাঁড়া না, আমি কিন্তু সবাইকে বলে দেব। বল না। আর দিদিমণিদেরও বলবো। হ্যাঁ বেশ, তো বলিস। ভালো ছাত্রী আর সৎ স্বভাবের মেয়ে বলে স্কুলে সুনাম আছে সেবার। বছর বছর তার জন্য অনেকগুলি করে প্রাইজও পায়। শিপ্রাকে তার ভয় নেই। একদিন আদিত্যবাবুকে সেবা জিজ্ঞেস করল, আচ্ছা, এই এত ফুল আর এত শ্লোক আপনি রোজ কোত্থেকে পান? ফুলগুলি বাগানের, শ্লোকগুলি অবশ্য বাগানে পাওয়া যায় না, সেগুলো বইয়ের ভিতর থেকে কুড়িয়ে নিতে হয়। ও, আপনার বুঝি অনেক বই? তা আছে 2-4খানা। আমাকে দেবেন পড়তে। স্কুলের লাইব্রেরিতে না তেমন ভালো বই নেই, তাছাড়া সব বই তো ওরা ইস্যু করে না। দিতে পারি, তুমি যদি নিজে গিয়ে নিয়ে আসো। আমি? আচ্ছা, এখনই গেলে এখনই দেবেন? কত দূর আপনার বাড়ি? এই তো কাছেই, মিনিট 5 পথ। আচ্ছা। তার হাত ঘড়িতে সময়ের হিসেব মিলল। সেবাদের স্কুল আরম্ভ হতে আরও আধ ঘন্টা দেরি আছে। আজ না হয় কয়েকটা বেঞ্চ পেছনে গিয়েই বসবে, তবু কতকগুলি বই তো নিয়ে আসতে পারবে। লাল রঙের সুন্দর একটি ছোট্ট বাড়ি, ঠিক যেন ছবির মতো দেখতে। সামনে সবুজ ঘাসের বন, বারান্দায় নাম না জানা নানা রঙের ফুলের টব, খাঁচায় ঝুলছে সবুজ রঙের একটি টিয়া। সেবা ভিতরে ঢুকতেই মিষ্টি করে ডেকে উঠল। সেবা জিজ্ঞাসা করল, ও কি বলল? তোমার নাম ধরে ডাকছে। আমার নাম? হ্যাঁ। বারে, ও আমার নাম শুনলো কোত্থেকে? কি জানি কার কাছ থেকে শুনেছে। সেবার প্রথমে বিশ্বাস হলো না, কিন্তু টিয়াটা এরপর যতবার ডাকতে লাগলো সেবা স্পষ্ট নিজের নামই শুনতে পেল। বাড়িতে খান 3 ঘর, বড় বড় সোফা ইজি চেয়ারে সাজানো, আর এক ঘরে 3-4টে কাঁচের আলমারি ঠাসা বই। সেবা সেদিকে একবার লুব্ধ চোখ বুলিয়ে নিল, কিন্তু হাত দিতে সাহস পেল না। বেশিরভাগই মোটা মোটা ইংরেজি বই। সেবা বলল, সব বই তো দেখলাম, কিন্তু আর সবাই কোথায়? আর সবাই? হ্যাঁ। আর সবাই আবার কে আসবে? কেন, আপনার ছেলে মেয়ে, নাতি নাতনিরা? আমার স্ত্রী এ পর্যন্ত আসেনি, তাই তারাও কেউ আসতে রাজি হয়নি। ও, আপনি বুঝি বিয়ে করেননি? কেন কেন করেননি? হ্যাঁ, সে অনেক কথা, পরে তোমাকে ধীরে ধীরে বলবো। আচ্ছা। অনেক না শুনলেও 2-4টে কথা তার কাছ থেকে না শুনে ছাড়ল না সেবা। আদিত্যবাবু রিটায়ার্ড সাব জাজ, বছর 2 ধরে এই বাড়িতেই আছেন। তার ঘনিষ্ঠ আত্মীয় কেউ নেই। দূর সম্পর্কে যারা আছেন তারা দূরেই থাকে। এখানে আদিত্যবাবুর একটি চাকর শুধু সম্বল, সেই রান্নাবান্না করে। শুনে সেবার ভারী মায়া হলো। আহা, তার দাদুর যদি এই অবস্থা হতো, তিনি কি করে টিকতেন? সেবা, আচ্ছা, তুমি আজ প্রথম আমার বাড়িতে এসেছো, শুধু মুখে তো তোমাকে যেতে দিতে পারি না। দাঁড়াও, আমি এবার না না,
আর তার কোনো দরকার নেই। তাছাড়া আমার তো স্কুলে দেরি হয়ে যাবে, আমি যাই। হ্যাঁ, অন্য কোনো দিন। না না, তা বললে কি করে হয়? তা বললে হবে না, বেশি সময় লাগবে না। তাছাড়া আমি তো তেমন কিছু রান্না করতে পারি না। দরকার নেই। হ্যাঁ, তবে হ্যাঁ, ডিমের অমলেটটা ভালো পারি। দাঁড়াও, এক্ষুনি হয়ে যাবে। আচ্ছা, তাহলে ঠিক আছে, একান্ত যখন শুনবেনই না, আমি তাহলে চা করি। হ্যাঁ, সেই ভালো, তুমি চাটা করো। আচ্ছা, যা, আজ আর স্কুল যাওয়া হবে না মনে হচ্ছে। তবে একদিকে খুব ভালোই হলো, বেশ কয়েকটা বই পাওয়া গেল তো। আচ্ছা, আজ তাহলে আমি আসি। হ্যাঁ, পড়া হয়ে গেলে বইগুলোকে ফেরত দিয়ে দেব। চলে যাবে? আচ্ছা আচ্ছা, এসো তবে, সাবধানে যেও। হ্যাঁ, আসি আমি। কিন্তু দুর্ভোগ হলো বাড়িতে গিয়ে। মা একেবারে চোটে আগুন। হতভাগী, কোথায় গিয়েছিলি তুই? কেন? আদিত্যবাবুর বাড়িতে। ও, তাহলে লোকে যা বলে বেড়াচ্ছে সবই ঠিক। মানে? হতচ্ছাড়ি, মরবার আর তুই জায়গা পেলি নেই। কি বলছো? ওই বুড়োর কাছে গেলি মরতে? কি বলছো তুমি মা এসব? বুড়ো মানুষ, তোমার বাপের বয়সী। আমার বাপের বয়সী কেন? আমার বাপই আসুক না, তাকেই বা বিশ্বাস কিসে? ছি ছি ছি, চিতে না ওঠা পর্যন্ত পুরুষ মানুষ সব পারে। তাছাড়াও বুড়োর তো পাড়া ভরে বদনাম, অল্প বয়সী মেয়েদের পিছনে পিছনেও ঘুরে বেড়ায়। ছি ছি ছি, তুমি চুপ করো মা, তুমি চুপ করো। শুধু মা নয়, বাবা আর দাদা দুজনেই শাসন করল সেবাকে। বিশ্রী গ্লানিতে সেবার মন ভরে উঠল। ছি ছি ছি, শেষ পর্যন্ত একটা বুড়োর সঙ্গে তার বদনাম রটল। কোনো কিশোর নয়, কোনো সুদর্শন তরুণ যুবক নয়, তার জীবনে কলঙ্কের কালি লেপে দিল এক পাকা মাথা বুড়ো। বইগুলি পরের দিনই স্কুলে যাওয়ার পথে আদিত্যবাবুকে ফেরত দিল সেবা। তিনি বললেন, হ্যাঁ, এত তাড়াতাড়ি পড়া হয়ে গেল? সেবা কোনো জবাব দিল না। তিনি ফুল দিতে গেলেন, সেবা তার হাত থেকে ফুলগুলি কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলল। হ্যাঁ, কি সেবা, কি হলো তোমার? শুনুন, আপনি আমার সঙ্গে একদম কথা বলবেন না। আপনি লোক ভালো নন, আপনার দুর্নাম আছে, আর সেই দুর্নাম আপনি আমার নামের সঙ্গে জড়িয়ে দিয়েছেন। আপনার লজ্জা করে না কথা বলতে? সেবা। আদিত্যবাবু ম্লান মুখে চলে গেলেন। সেবা আর সে পথ দিয়ে হাঁটল না, অন্য ঘুর পথে যেতে লাগল। কিন্তু দেখা গেল সে পথেও আদিত্যবাবু আছেন। কাছে আসতে সাহস পান না, দূরে দূরেই থাকেন। রোজ একবার করে যেন সেবাকে তার দেখা চাই। লোকটি যে খারাপ তাতে এবার আর সেবার সন্দেহ রইল না। ঘৃণায়, বিদ্বেষে আর বিতৃষ্ণায় তার মন ভরে উঠল। এদিকে স্কুলটাও ফিসফিস গুজগুজ শব্দে ভরে উঠেছে। ছাত্রীরা কানাকানি করে, টিচাররা এক অদ্ভুত চোখে তাকান তার দিকে। স্কুল থেকে তার নাম কাটিয়ে দেওয়ার আলোচনাও নাকি চলতে লাগল। অস্বস্তিতে নিজের অস্তিত্ব অসহনীয় হয়ে উঠল সেবার। শিপ্রা বলল, কি রে, চিনলুম তো এবার তোর লাভারকে। তা ওই বুড়োর ভুঁড়িতে হাত বুলিয়ে 1000 টাকা আদায় করেছিস ভাই? তোর বাবা নাকি শুনলাম বাড়ি করছেন। শুধু শিপ্রার মুখেই নয়, পাড়ার আর সব প্রাপ্তবয়স্ক স্ত্রী পুরুষের মুখে মুখেও কথাটা শোনা যেতে লাগল। সেবার গরিব বাবা নাকি নিজেরাই টাকার লোভে মেয়েকেই বুড়োর কাছে পাঠিয়েছেন। দূর থেকে ফের একদিন কাছে এগিয়ে গেলেন আদিত্যবাবু। সেবাকে নিরালায় পেয়ে বললেন, সেবা, সেবা, তোমার দুর্ভোগের কথা আমার কানে গেছে। ও, তা এবার বুঝি নিজের চোখে দেখতে এসেছেন? না না, তা নয়। আমি ভেবেছি আমি তোমাকে বিয়ে করব। কি? হ্যাঁ, অবশ্য তুমি যদি রাজি হও তাহলে আমি তোমার বাবাকে বলি। আচ্ছা, ছি ছি, এই লোককে আমি কি ভেবেছিলাম। এখন দেখছি সত্যিই তো লোকটা সুবিধের নয়। আচ্ছা ঠিক আছে, এর জবাব আমি আপনাকে পরে দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই হোক। বাড়ি এসে ভাবতে লাগলো কি করা যায়। বাবাকে মাকে বললে তারা আরও হইচই করবেন। দাদাকে বলে পাড়ার ছেলেদের লেলিয়ে দিয়ে আচ্ছা করে লোকটাকে মার দেওয়াই উচিত। কিন্তু তাও নয়,
নিজের হাতে এই লোকটার শাস্তির ব্যবস্থা করবে সেবা। নিজে না মারলে তার বুকের জ্বালা মিটবে না। জুতো, চাবুক, নানান রকম হাতিয়ারের কথাই মনে এলো, কিন্তু কোনোটাই ঠিক মনোপুত হল না। তবু তার মতলব ভাজার ফন্দিয়াটার বিরাম রইল না। পরদিন আদিত্যবাবুর সাথে ফের দেখা। তিনি সাগ্রহে জিজ্ঞেস করলেন, সেবা সেবা কি ঠিক করলে? শুনুন, আর মাসখানেক অপেক্ষা করুন। হ্যাঁ, আমার পরীক্ষাটা হয়ে যাক, তারপরেই কথা পাকাপাকি হবে। হ্যাঁ, বেশ 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 ভালো কথা, বেশ। কিন্তু এসব সত্ত্বেও সেবার মনে শান্তি এলো না। লোকটাকে শাস্তি দেওয়া হলো না তো। দিন কয়েক বাদে সেবার বাবা আর মা হাসপাতালে দুঃসম্পর্কে এক কাকাকে দেখতে গেছেন। দাদা রয়েছে ডিউটিতে, রেবাকে ঘরে থাকতে বলে সেবা বিকেলবেলা আসতে আসতে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। বড় একজন নেতা পার্কে বক্তৃতা করতে এসেছেন। পাড়ার লোকজন সবাই সেখানে ভেঙে পড়েছে। পা টিপে টিপে সেবা গিয়ে উপস্থিত হল আদিত্যবাবুর বাড়িতে। টিয়েটা আজও তার নাম ধরে ডাকছে, কিন্তু সেটাকে কানে যেন সূঁচ মিত্র সেবার। আদিত্যবাবু খুশি হয়ে বললেন, ও তুমি তুমি এসেছো? হ্যাঁ, শুনুন, একটু আসুন না আমার সঙ্গে। আমার সময় নেই একদম। বাবা মা এসে পড়লে না খুব মুশকিল হবে। হ্যাঁ, কিন্তু কি ব্যাপার কি? আমি তো কিছুই... আরে আসুন না আমার সঙ্গে, বলছি তো। আচ্ছা আচ্ছা, চলো চলো। তারপর যেখানে আদিত্যবাবুর সঙ্গে প্রথম দেখা হয়েছিল, সেই পুরো বাগানবাড়ির মধ্যে মজা পানা ভরা পুকুরটার কাছে গিয়ে বলল, শুনুন, এই পুকুরটার মধ্যে না আমার হাতের আংটিটা খুলে পড়ে গেছে, জানেন? হ্যাঁ, ঘাটের কাছেই পড়েছে। আপনি যদি একটু দয়া করে তুলে দেন, বাবা মা জানতে পারলে না আর আমার রক্ষে থাকবে না, জানেন তো। কিন্তু কি করে পড়লো? আরে ওই যে লাল শাপলা ফুলটা তুলতে গেছিলাম, আংটিটা টুপ করে না হাত থেকে পড়ে গেল। কিন্তু সেবা, এই সন্ধ্যাবেলা? আরে চাকরটা নয় আসুক। আরে না, ওরা এসে পড়বে। তাছাড়া আপনি এত ঘাবড়াচ্ছেন কেন? আপনি কারোর থেকে কম কিসে? তাহলে আচ্ছা, নামছি। হ্যাঁ, এই যে ভেতরের দিকটা নামুন। আচ্ছা, ডুব দিচ্ছি। হ্যাঁ, আরেকটা ডুব দিন। এইখানে? হ্যাঁ, এই আরেকটু ভেতরে যেতে হবে। আরেকটা ডুব দিন। এইখানে? তুমি এবার ডুবেই মরো। দিন দুই বাদে শোনা গেল আদিত্যবাবুর জ্বর। তৃতীয় দিনে শোনা গেল ডাবল নিউমোনিয়া। আদিত্যবাবু তার চাকরকে পাঠিয়ে দিলেন। দিদিমণি। কে? কাকে চাই? আগে আমি। আদিত্যবাবু আমাকে পাঠিয়েছেন। আদিত্যবাবু মানে সেই লম্পট লোকটা যার জন্য আমার মেয়ের জীবনটা... তা কি দরকার তার? আগে বাবুর খুব জ্বর, ডবল নিউমোনিয়া, তাই বাবু একবার সেবা দিদিমণিকে দেখতে চেয়েছেন। কত বড় আসপদ্ধা! হ্যাঁ, সে মরুক বাঁচুক তাতে আমাদের কি? যাও গিয়ে বলো দেখা হবে না। হ্যাঁ, দেখা হবে না। ভজন কাকা, শোনো, তোমার বাবুকে গিয়ে বলো তিনি সেরে উঠলেই আমি দেখা করতে যাব। হ্যাঁ আচ্ছা দিদিমণি, আমি তবে আসি। হ্যাঁ, এসো। ছি 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 ছি, তোমার কি বিবেক বুদ্ধি সব লোপ পেয়েছে সেবা? এই বুড়ো লোকটাকে... তারপর দিন দশেক বাদে আদিত্যবাবু মারা গেলেন। পরদিন তার চাকর ভজন সিং এসে সেবাকে একটা লেফাফা দিয়ে গেল। তার মধ্যে এক লাইনের একটি চিঠি ছিল। আমাকে ক্ষমা করো। আর ছিল ওর ফটো, যৌবনে তোলা, বার্ধক্যে রিপ্রিন্ট করা। চিঠিটা আমি সঙ্গে সঙ্গেই ছিঁড়ে ফেলেছিলাম, কিন্তু ফটোটা... ছিঁড়তে পারোনি তো? কেন ছিঁড়লে না? মরা মানুষের হাতের চিহ্ন বলে, নাকি ফটোটা খুব সুন্দর বলে? না, তা নয়। ভাবলাম সবাই তো আমরা একদিন বুড়ো হব, তাই না? তাই?
শুনলেন ও কলকাতার নিবেদন প্রতিভু, রচনা নরেন্দ্রনাথ মিত্র।